পড়ুয়া থেকে আমি রিনা। আমি আজকে নিশ্চয়ই গল্প পড়ে বসেছি, কিন্তু পড়ার আগে আমি এর আগের এপিসোডে যে আমি গল্পটি পড়েছি দেবতার ভার, এত বন্ধুরা শুনেছো তোমরা, আমি যে কি খুশি হয়েছি। আমি এতটাও আশা সত্যি কথা আমি করিনি। আরেকটি কথা হচ্ছে, তার জন্য তো সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এই চ্যানেলে অনেক কিশোর কিশোরীদের জন্য আমি একটা সিজনে প্রচুর গল্প পড়েছিলাম। অনেকগুলো গল্প আছে বেশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা সুকুমার রায়ের পাগলা দাশুর উপরে গল্প আছে, তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়, এতগুলো গল্প আছে না, মানে কি বলবো, আমি একটি গল্প তার মধ্যে না বলেই পারছি না। আমি একটি সবচেয়ে দুঃখের দিন, একটা ছোট কিশোরের কি সুন্দর সেই গল্পটা, মানে একদিনে ওটার মানে 100 ভিউ চলে এসেছিলো। আমি না বলেই পারলাম না কথাটা। এরকম অনেক গল্প আছে, তোমরা যদি ছোটদের শোনাতে চাও তো শুনিও, খুব ভালো লাগবে ওদেরকেও। ঠিক আছে, আর আমি কথায় বাড়াবো না। আমি আজকের গল্প একটি পুজো সংখ্যা থেকেই নিয়েছি, একটি ছোট গল্প। গল্পটির নাম ভূতের পাল্লায় ধোবো বুড়ি। লেখক গুরুস্বরূপ মুখোপাধ্যায়। না ভূতের গল্প টল্প কিছু নয়, কিন্তু একটু হাসির উপরই সুন্দর গল্পটা, একটা ভূতের হাসিরই গল্প, একটা ভালোই লাগবে আশা করি। শুরু করছি। গেছো ভূত এদিক ওদিক তাকাতেই দেখতে পেল গেরা গুটলে একটা ধোবো বুড়িকে। সে বগলে একটা ঢাই পাড়া পুটুলি নিয়ে হন হন করে এদিক পানেই আসছে। পশ্চিমে সূর্যি ঢলে পড়েছে বেশ খানিকক্ষণ আগে। পথঘাট সবে মাত্র কালো ভূষোতে লেপতে শুরু করেছে রাত্রি দেবী। কালো কালো গাছগুলো এখন দেখলে বয়স্ক গেছো ভূতের নিজেরই কেমন ভয় ভয় করে ওঠে। অথচ দেখো, ধোবো বুড়িটা ভয় ডরহীন অবস্থায় লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসছে। কোনো দিকে তাকাচ্ছে না, মুখে কোনো রাম নাম জপও নেই। এ যেন গেছো ভূতের ভূত জীবনের প্রথম দেখা ঘটনা। গেছো দেখলো বুড়িটার গায়ের রং সাদা ধবধবে, একেবারে চিনে কাগজের মতো। যৌবনে না হয় বুড়িটার কি রূপটাই না ছিল। গেছো প্রথম দেখলো এরকম এক ডাকাবুকো বুড়িকে। গেছো ভূত ভাবলো, যাক, একটু মজা করা যাক ওই বুড়িটার সঙ্গে। এই বলে যেন গড়িয়ে যাওয়া জলের মতো তেঁতুল গাছ থেকে হর হর করে গড়িয়ে নেমে বুড়িটার সামনে হাজির হলো। বুড়ির কাছে এসেই ভূতের নাচন শুরু করে দিল গেছো। তার নিজের একটা হাড়ের ঠ্যাং খুলে হাতে নিয়েই তিরিং বিরিং করে নাচতে লাগলো। খুলিটা পেঁচার মতো পূব পশ্চিম উত্তর দক্ষিণে ঘুরিয়ে নাকে সুরে বিচ্ছিরি গান গেয়ে নাচ করলেও বুড়ির কোনো হেলদোল লক্ষ্য করলই না গেছো। শেষে যখন বুড়িটা কিছুতেই ভয় পাচ্ছে না দেখে চোখের মাথা খেয়ে গেছো, জিজ্ঞাসা করলো, এই বুড়ি, তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস না? তুই মানুষ নাকি আমার মতো নিশি কুটুম্ব? আমি এই উদ্ভট ভয় দেখিয়ে
কত তাব্বর তাব্বর পুরুষ মানুষকে ভয় ধরিয়ে অজ্ঞান করে আত্মারাম খাঁচা করে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর তুই কেন ভয় পেলি না? এবার বুড়ি মুখ খুলল। তোবড়া গালটা চওড়া করে দন্তহীন মুখে রেগে মেগে বলতে শুরু করলো, মারবো টেনে এক চড়। তোকে দেখে ভয় পাবো কেন রে মুখ পোড়া? তুই আমার গ্রামের ভূত। গ্রামের কাউকে কেউ ভয় পায় নাকি? হলি বা ভূত? আরে এককালে তুই তো আমার মতো ঠ্যাংওয়ালা চুলওয়ালা মানুষ ছিলি নাকি? এখন না হয় ভূত হয়েছিস, তা বলে কি মাথা কিনে নিয়েছিস নাকি? দেখবি মজা দেখাবো। এই বলে বুড়ি পুটুলিটা নাবিয়ে পুঁচকে পাড়া কাপড়ের খুঁটটাকে কোনো রকমে কোমরে জড়িয়ে সপাটে চর কষাতে যাচ্ছিল গেছোকে। সঙ্গে সঙ্গে গেছো রণচণ্ডী মূর্তিধারী বুড়ির চরের হাত থেকে রক্ষা পেতে প্রায় বুড়ির পায়ের কাছে এসে খটখটে হাড়ের 10টা আঙুল বদ্ধ করে করপুটে ক্ষমা চেয়ে বলল, ক্ষান্ত হও ধোবো বুড়ি, আর এমনটি হবে নে, দোহাই তোমায়। জীবিত অবস্থায় বউয়ের হাতে মার খেতে খেতে বাঁ গালটা তো তালত বড়াই হয়ে গিয়েছিল। ভূত হয়ে এখন একটু শান্তিতে আছি বটে। এখানে আর কাঠি দিতে এসোনি। আর যাই হোক, এখন কারোর হাতে আর মার খেতে হয় না, বরঞ্চ আমরাই এখন ভয় দেখিয়ে মজা পাই, যাতে বিটকেল মানুষগুলো নিরীহ মানুষগুলিকে শাসন করে। টাকার দম্ভে যারা কারণে অকারণে ভয় দেখায়, যাতে তারা আমাদের কাছে ভয় পেয়ে নিজের গালে নিজেই চড় মারে। তড়ি ঘড়ি করে ধোবো বুড়ি পরনের কাপড়খানি সামান্য গুটিয়ে বেশ ঝাঁঝালো গলায় বলতে লাগলো, থাক থাক, আর আমাকে ছুঁয়ে কেতার্থ করতে হবে নি। তোর ওই মরা মানুষের হাড়গুলো গায়ে লাগলে চান করতে হবে। এই 3 সন্ধেবেলায় তোকে ছুঁয়ে জলে ডুব দিয়ে করোনা হয়ে মরবো নাকি? এই সন্ধেবেলায় গায়ে জল ঠেকালেই ঠান্ডা লাগবে, তারপরে হ্যাঁচো হ্যাঁচো। পাড়ার লোকেরা ডাক্তার বদ্যি ডাকবে, হাসপাতালে নিয়ে যাবে। তারপর ডাক্তার বলে বসবে করোনা। আর পারবো নি বাপু, বিনা চিকিৎসায় মারা যেতে পারবো নি। ঠিক আছে, তোকে না হয় ক্ষমাই দিলাম, তবে বল কি চাই তোর? কেন আমার পথ আটকালি? লিকলিকে হাত বাড়িয়ে গেছো বললে, তোর পুটুলিতে যে গুড় পিঠে আছে তার কখান আমাকে দিলেই হবে। কদিন ওরকম জিভে জল আনা খাবার খায়নি। জীবৎকালে কবে সেই গিন্নি অঘ্রাণে সংক্রান্তিতে করেছিল, তারপর আর কোনো দিন চোখেই দেখিনি। এ পথে যারা আসে তারা দেখি
আত্মীয় স্বজনদের জন্য মাছ মাংস নিয়ে আসে। কেউ ওরকম তেল চপচবে গুড় পিঠে আনেনি। কখান দিলেই ছেড়ে দেব। ও, তাও জেনে ফেলেছ? আমার এই পুঁটুলিতে কি আছে তাও নখদর্পণে দেখে ফেলেছ? ধোবো বুড়ির কেমন যেন দয়া হলো। মনে মনে ভাবল, আহা বেচারা, জীবৎকালে বউয়ের হাতে মার খেয়ে মরেছে, তবুও গুড় পিঠের লোভে বউয়ের প্রশংসা করতে ছাড়েনি। বুড়ি পুঁটুলিটা খুলতে খুলতে বলল, দেখ বাছা, ও গায়ে আমার এক বিধবা বোন থাকে। সে একদিন বলেছিল, দিদি, চিংড়ি মাছ দিয়ে গুড় পিঠে করে আমাকে খাওয়াতে পারবি? কদিন ধরে জ্বর ভোগ করে মুখটা কেমন যেন তেতো তেতো লাগছে। তাই বোনের আবদার মেটাবার জন্য লুকিয়ে এই সন্ধেবেলায় যাচ্ছি তাকে চিংড়ি দিয়ে গুড় পিঠে খাওয়াবো বলে। দিনের বেলায় তো যাবার জো নেই, সকলে হামলে পড়বে আমার উপরে। তারপর ইনিয়ে বিনিয়ে জানতে চাইবে কি নিয়ে যাচ্ছি, কেন যাচ্ছি, বোনের কি ব্যাপার। তারপর যখন জানতে পারবে যে বোন বিধবা হয়েও মাছ খাচ্ছে, তখনই সারা পাড়া ঢি ঢি পড়ে যাবে। সে খবর সারা গাঁ চাউর করে আমার বোনটাকে একঘরে করে ফেলবে। তবে তুই যখন চাইছিস, এই খান চারেক দিলুম তোকে খেতে। তবে খবরদার, এ কথা কোথাও বলবি নে। সঙ্গে সঙ্গে গেছো হি হি করে হেসে উঠে বলতে লাগলো, আরে বুড়ি, মামুদপুরের টুকি বুড়ি তোর বোন? তার সেই বিচ্ছিরি হাসির চোটে সদ্য ফিরে আসা কয়েকটা কাক তাদের বাসা থেকে ভয় পেয়ে কা কা করতে করতে এদিক ওদিক উড়ে গিয়ে চুপ করে অন্য গাছে বসে রইল। এবার বুড়িটা যেন কিছুটা নড়ে চড়ে উঠল। আরে, তুই আমার বোনকে চিনলি কি করে? কি নাম তোর বল দিকিনি? কোন গায়ের মানুষ ছিলি তুই? আরে টুকি বুড়ির দিদি টোকা বুড়ি, তুই আমায় চিনতে পারিসনি? আমি হলাম রামবাটি গাঁয়ের ক্যাংলা চোর। কতবার তোদের গায়ে হাত সাফাই করেছি। গায়ের লোক কি পুলিশ পর্যন্ত আমা হদিশ করতে পারেনি। আমি হলেম গিয়ে সেই ক্যাংলা। আরে একেই বলে এলাম, এককালে এই ক্যাংলার ভয়ে তোরা কত খাট টেবিলের নিচে তলা খুঁজতিস লুকোবি বলে। এখন ভূত হয়ে অবশ্য কিছুটা মিলিয়ে গেছি। এখন ভূত হয়ে সেরকম গায়ে জোর পাইনি।
আসলে মরে যাবার পর আমাদের কোনো নাম থাকেনি তো, শুধু পদবি হয় ভূত। আর এই তেঁতুল গাছটায় থাকি বলে আমার নাম হয়েছে এখন গেছো ভূত। এবার বুড়ি বয়সের ভারে কোটরে বসে যাওয়া চোখগুলো গোল গোল করে গেছোর দিকে তাকিয়ে বলতে লাগলো, তাই বল, কেমন যেন চেনা চেনা লাগছে। আরে, তুই সেই নাম করা ক্যাংলা চোর? বটে বজ্জাত, গায়ে মাছ চামড়া না থাকলেও স্বভাবটা তো ভূত হয়েও পাল্টাতে পারিসনি। বুড়ি ঠোঁট উল্টিয়ে বলল, মরেও একটু চেঞ্জ হলি না। এবার গেছো খিক করে হেসে বলল, আরে টোকা বুড়ি, তুই দেখছি কথায় কথায় ইংরেজি বলছিস। কি ব্যাপার বল দেখিনি? এসব এখন টিভির সিরিয়াল দেখে শিখেছি। সিরিয়ালে এখন গল্পর চাইতে ইংরেজি কথাটাই তো বেশি বলে কিনা। খুব মজার ব্যাপার রে। আহা, মরে গেলি তো, আর কি করে বা মজা পাবি বল। এবার বুড়ি কাপড়ের খুঁট থেকে কিছুটা দোক্তা চুন বের করে দুহাত দিয়ে ঘষতে ঘষতে বলতে লাগলো, ক্যাংলা, শুনেছি তুই একটা নামজাদা চোর হয়ে শেষে পুলিশের গুলিতে মারা গেলি। শেষকালটা নিজের নাম নিজেই ডোবালি। এখন আমাদের দেশের স্ট্যাটাস জানিস তো? যারা কোটি কোটি টাকা চুরি করে তাদেরকে সবাই বাবু বলে, আর যারা 200-100 টাকার লোভে চুরির দায়ে ধরা পড়ে তাদেরকে গাছে বেঁধে আতালি পাতালি ঠেঙায়। আরে, চুরি চামারি করেই বিদেশে চলে যেতে পারতিস, সুখে থাকতে পারছিস। দেখলি না কত কোটি কোটি টাকা চুরি করে কেউ লন্ডনে, কেউ আমেরিকায় বছরের পর বছর ঘাঁটি গেড়ে পড়ে আছে। কেউ তাদের টিকিটই ছুঁতেও পারে না। আর তুই ভিসা পাসপোর্ট করিয়েছিলি কি, নাকি চিরকালটা গায়ের ছিচকে চোর হয়েই ছিলি? এ কথায় গেছো কেমন কেমন রাজনীতির গন্ধ পেল মনে হয়। বুড়ি কিছুটা রেগে মেগে যেন আফসোসের সুরে বললে, তোদের মতো চোরের মরণই ভালো। গেছো ভূত ওরফে ক্যাংলা চোর বুড়ির রাগকে গলিয়ে দেবার জন্য বলল, রেগে যাসনি গো বুড়ি, বুড়ি আমার গো, আমি সেদিন গুলি খেয়ে মারা যায়নি। বেটা পুলিশেরা এটা রটনা করে দিল যে ক্যাংলা চোর ছোট বাবুর গুলি খেয়ে মারা গেছে। মিথ্যে রটিয়ে বেটারা খুব নাম কিনল। মোটেই তা নয়, আমি মারা গেলাম পাহাড়ি বোলতার কামড়ে।
বোলতার কামড়ে? না বাছা, এটা আমি বিশ্বাস করলুম নি। কি হয়েছিল ঠিক করে বল দিকিনি। গেছো বলতে শুরু করলো। তখন আমাকে সবাই বলে ক্যাংলা চোর। ক্যাংলা নামেই আমি পপুলার ছিলাম বটে, পদবি তো একটা ছিলই, কিন্তু আমার কাজ কর্মের জোরে কেউ আর পদবি সহ ডাকে না। এমনকি পুলিশের খাতাতেও পদবিহীন নাম সই করতুম। পদবিতে কি আর যায় আসে বলো? একটু দম নিয়ে গেছো ভূত বলতে শুরু করলো। একটা মানুষ লম্বায় যতটা দীর্ঘ হওয়া যায় ঠিক ততটাই লম্বা ছিলেন। বয়স 45, গায়ের রং যথেষ্ট কালো। আর বলতে কি, দেহযষ্টির হাড়গুলো ঢাকতে যতটা মাংসের প্রয়োজন ঠিক ততটাই ছিল, তার থেকে সামান্যতম বেশি ছিল নি। চোর হয়ে 64 বিদ্যের একটি বিদ্যেও কম ছিল নি আমার কাছে। বুদ্ধি জারি জুড়িতে কত জাদ্রেল পুলিশকেও ঘোল খাইয়ে ছেড়েছিলুম। এই সেদিন পর্যন্ত দারোগা সাহেবরা আমার বুদ্ধির তারিফ করতে বাধ্য হয়েছিল। কিন্তু কথায় বলে, চোরের 364 দিন, গৃহস্থের একদিন। বিধি বাম। একদিন সত্যি সত্যি ধরা পড়ে গেলুম পুলিশের হাতে। প্রতিদিনের মতো সেদিনও পাশের গায়ের জমিদার বাড়ি থেকে চুরি করে ফিরছি। বস্তা ভর্তি ঠাসা মাল। মোরাম কাকড়ের পথ ধরে আস্তে আস্তে নজরে পড়ে গেল গাঙ্গুলিদের বিষ্ণু মন্দিরটা। শুনেছিলুম বিষ্ণু ঠাকুরের রূপোর পৈতে, পুরনো আমলের ঠাকুরের বাসন কোসন, অষ্টধাতুর সিংহাসন। লোভ সামলাতে পারলুম না। টুক করে হাতের জাদুতে চাবিটা ছুটিয়ে শটান ঢুকে পড়লুম দেবতার ঘরে। লোভ বড় বিষম বস্তু বুড়ি, ব্যাস আর যায় কোথা। পুলিশ সাহেবদের লজ্জরে ভাঙা ফুটো একটা ভ্যান টহল দিতে বেরিয়েছিল সে সময়। মন্দিরের বাইরে পড়ে থাকা আমার বামাল আর এত রাত্রে মন্দির খোলা দেখে ক্যাচ করে ব্রেক ধরে দাঁড়িয়ে পড়ল মন্দিরের সামনে। আমি তখনও খেয়াল করিনি যে পুলিশ বাবাজিরা এসেছে। প্রাণ ভরে চুরিতে ব্যস্ত। হঠাৎ মন্দিরে ঢুকে এক হাবিলদার আমাকে জাপটে ধরে। আমিও গায়ের জোরে তাকে টান মেরে, তার হাতে কামড়ে, তাকে ছাড়িয়ে ঝাঁপ মেরে অন্ধকারে মিলিয়ে গেলুম। হাতের কাছে পেয়েও
ধরতে না পেরে আর বেটা নিকম্মা হাবিলদারের নির্বুদ্ধিতা দেখে আমার উদ্দেশ্যে যার পরনায় হম্বি তম্বি অভিসম্পাত দিতে লাগলো পুলিশেরা। হাতের 5 সেল টর্চের আলো এদিক ওদিক মেরে খোঁজাখুঁজি করলেও আমার টিকিটিও ছুঁতে পেল না। শেষে আমার বামাল যখন গাড়িতে তুলতে যাবে এমন সময় অস্ফুট আহ উহ উহু ধ্বনি শুনতে পেয়ে সেই শব্দের দিকে আলো ফেলে দেখে ঘন ঝোপের মাঝে আমি শুয়ে আছি। আমায় আষ্টে ফিষ্টে ছেঁকে ধরেছে মোটা মোটা পাহাড়ি বলতা। পুলিশের হাত থেকে বাঁচতে অনেকক্ষণ সহ্য করলেও আর সহ্য করতে পারলুম নি। বেটা ছোট লোক বলতার দল যেন জীবনে এরকম নরম গা পায়নি। না হয় গত জন্মের শত্রুই ছিল। হুলের পর হুল ফুটিয়ে শিরা উপশিরা ঝনঝনিয়ে দিলে। মনে মনে ভেবেছিলুম পুলিশ চলে গেলে আগুনে পুড়িয়ে মেরে তাদের বংশের নাম বাপের নাম ভুলিয়ে দেব। কিন্তু তারাই আমাকে পুলিশের হাতে তুলে দিয়ে মহা উল্লাসে ভোঁ ভোঁ করে উঠতে লাগলো। একদিকে পুলিশের তারা, অপরদিকে কালান্তক বলতার উটকো ঝামেলা। ধরা পড়ে গেলাম। পুলিশ ধরপাকড় করে গাড়িতে তুলল। যেন একটা মিশকালো তাল গাছের লগ অনেক কষ্টে জিপ গাড়িতে চালান করল। এবার আমি বেরিয়ে আসার উপায় না পেয়ে 64 বিদ্যের একটি ঝাড়ার ব্যবস্থা করলুম। অভিনয় করে প্রায় চোখ বুজে থেকে যেন প্রলাপ বকছি। এ ভাব দেখিয়ে মাঝে মাঝে উটের মতো গলাটাকে উঁচু করে বারবার বলতে লাগলাম, আমি কোথায় বাবু? অনেকটা রাস্তা এভাবে এলেও আমারই উদ্ভট ব্যবহারে কেউ কোনো সাড়া দিলে না। লকআপে ঢুকে সেই হাতে কামড় খাওয়া হাবিলদারটা বড়বাবু, মেজবাবু, ছোটবাবু বেদম পেটাতে থাকলেও আমি সেইভাবে বলতে লাগলুম, আমি কোথায় বাবু? এতক্ষণে অব্যক্ত জ্বালাটাকে বহিঃপ্রকাশ করে রতন হাবিলদার আরও ঘা চারেক রুলের বাড়ি মেরে দাঁত খিচিয়ে বললে, তোর বাপের ঘরে। আমিও তখন লকআপের মেঝেতে পায়ের বুড়ো আঙুল দিয়ে মেঝে ঘষতে ঘষতে বললুম, না বাবু, এটা তো আমার ঘর লয় বাবু। যেন বুঝাতে চাইলাম আমার ঘরের মেঝে মাটির আর লকআপের মেঝে সিমেন্টের, অর্থাৎ
তালে ভুল করিনি। অন্য পুলিশে সে কি হাসি আমার এরকম কাণ্ড দেখে। তাই দেখে এবার বড়বাবু সজোরে গোটা কতক রুলের বাড়ি মারল আমার পাছাতে। সঙ্গে সঙ্গে প্রাণ বাঁচাতে ইচ্ছে করেই কাপড় পরা অবস্থাতে আমি প্রস্রাব করে দিলাম লকআপের ভিতরে। উগ্র ঝাঁঝালো গন্ধে যে যার নাক চাপা দিল। কেউ সহ্য করতে না পেরে বাইরে চলে গেল। এবার বড়বাবু ঘেমে রেগে গিয়ে এক কনস্টেবলকে বলল, কষে ব্যাটার পাছায় কখানা লাথি মারতো, চুরির শখ মিটিয়ে দে ব্যাটার। আহাম্মক কনস্টেবল পাছায় লাথির পর লাথি মারতে মারতে প্রায় লকআপের খোলা গেটের কাছে নিয়ে চলে এসেছে। তা বাবুর হুঁশ নেই। আর আমি সেই সুযোগে দে ছুট একদম থানার চৌহদ্দির বাইরে। পেট মোটা পুলিশের বাপের সাধ্য নেই আমাকে ধরার। অগত্যা যখন থানাতে দরাম দরাম করে 2 রাউন্ড গুলি চলেছিল ঠিকই, কিন্তু কোনোটাই আমার কেশ পর্যন্ত স্পর্শ করতে পারেনি। সেইভাবে সেদিন পুলিশের হাত থেকে বেঁচে গেলেও সেই পাহাড়ি অজস্র বোলতার কামড়ে সেই রাতেই এলো প্রবল জ্বর। জ্বরে ভুল বকতে বকতে কখন যে যমরাজের দুয়ারে এসে গেলুম বুঝতেই পারিনি। চোখ মেরে দেখি সে এক অচেনা অজানা জায়গা, অন্ধকার অন্ধকার। সবাই কষ্ট পাচ্ছে, কিন্তু কারো ট্যাপ ফুটি নেই। বুঝলাম জমের দুয়ারে এ অধম। ধোববুড়ি এক নিমেষে গল্পটি শুনে দীর্ঘশ্বাস ফেলল কিছুটা, বললে, দূর বেটা, নিমুরুদে ক্যাংলা। বেটার সহ্য ক্ষমতা নেই তো চোর হয়েছিলি কেন রে? আর ধরাই যদি পড়লি, আরও গোটা চারেক ছোটবাবুকে কিংবা ওই ভুঁড়িওয়ালা বড়বাবুকে বিষাক্ত শরীরের দাঁত দিয়ে কামড়ে বুঝিয়ে দিতে পারতিস বোলতার কামড়ের থেকে চোরের কামড়ের কি জ্বালা। এভাবে ক্যাংলার কথার পর কথা শুনতে শুনতে কখন যে পূবের আকাশ ফর্সা হতে শুরু করেছে বুঝতেই পারিনি ধোববুড়ি। তারপর আবার কি হলো? এই কথাটা যখন ধোববুড়ি ঘাড় ঘুরিয়ে বলতে গেছে, দেখলো সামনে গেছো ভূত আর নেই। কখন যে সে হাওয়ায় মিলিয়ে গেছে আপন ঠিকানায়।
চলে গেছে কখন বুঝতেই পারেনি বুড়ি। এমন অবস্থায় মনটা খারাপ হয়ে গেল বুড়ির। তারপর হন হন করে আপন মনে বীর বীর করতে করতে ধোবো বুড়ি এগিয়ে চলল তার ছোট বোনের বাড়ির পানে। এমন সময় সরাত করে একটা ঝুলন্ত লম্বা ঠ্যাং বুড়ির সামনে দোলাতে দোলাতে গেছো বলল, আর একদিন এসে এরকম গুড় পিঠে খাইয়ে যাস বুড়ি, না হলে আমি সবাইকে বলে দেব তুই লুকিয়ে লুকিয়ে তোর বিধবা বোনকে মাছ খাওয়াস। ধোবো বুড়ি আবার তির্যকভাবে তাকিয়ে গেছোকে বলল, বললেও তোর কথা কেউ বিশ্বাস করবে না রে নিমুড়িদে চোর। আজ থেকে আমি সবাইকে বলে দেব দশচক্রে হয়েছিল ভগবান ভূত, আর পুলিশের একাদশ চক্রে ক্যাংলা চোর গেছো ভূত। কেমন লাগলো গল্পটি? আমি যে ধরনের গল্প পড়ি তার থেকে একটু আলাদা, একটু হালকা ধরনের গল্প, তবু আমি ভাবলাম যে একটু হাসির মজার গল্পটি ভালোই লাগবে। আমার ভালো লাগলো বলেই আমি গল্পটি পড়লাম, শেয়ার করলাম। আশা করি সবাই শুনবে। সে তো তোমরা শোনোই আমার গল্প সবাই, আমি তো বুঝতেই পারি। আর সবাইকে শেয়ার করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আরও গল্প শোনাতে আমি তাহলে অনেক বেশি আমার আগ্রহ জন্মাবে। আজকের মতো নমস্কার, বিদায়।